তারপরও আমরা ওই দুইটা ক্লাসের বাইরে আজকে ওভারঅল সেকশন এবং অনুচ্ছেদ থেকে আরো গুরুত্বপূর্ণ যেগুলো আপনি বারবার পড়ার চেষ্টা করবেন সেটা একটু দেখার চেষ্টা করি। আর তামাদিনটা আপনি আরো অন্য কোনোভাবে বুঝতে পারেন কিনা সেটাও একটা দেখার চেষ্টা করি যদি, কারণ হচ্ছে যে সবার মাথায় তো একরকম ভাবে যাবে না, একটু ভিন্ন ভাবে যাইতে পারে। তো আমরা একটু ভিন্নভাবে দেখারও চেষ্টা করি যে তামাদিনের মধ্যে আমাদের কোন জিনিসটা আছে। তো টোটাল তামাদিয়াইনটাকে যদি আমরা বিশ্লেষণ যদি করি, তামাদিয়াইনের মধ্যে আসলে আমরা মূলত যেটা পাবো সেটা হচ্ছে যে যতটুকু আমরা দেখলাম যে একটা তামাদি শুরু হবে, শুরু হওয়ার পর শেষ হবে, মধ্যবর্তী সময়টা আমরা কোথায় পাবো? আমাদের ওই জন্য তফসিল ওয়ানের মধ্যে 183টার মতো মামলা করার, আপিল করার, এটা ছাড়া অ্যাপ্লিকেশন করার সময়সীমা দেওয়া আছে। তাহলে তামাদি আইনের একটা অংশ হচ্ছে আমাদের অনুচ্ছেদ, যেখান থেকে আমরা বিভিন্ন মামলা করার তামাদি জানবো। এখন কথাটা হচ্ছে যে সময়টা তাহলে কখন থেকে শুরু হবে? তো এই যে কখন সময় গণনা শুরু হবে এটার জন্যই আমরা সেকশনটা পড়ি। আবার সময়টা শেষ হয়ে গেলে আমরা কি কোনোভাবে সময়টাকে বৃদ্ধিত করতে পারি কিনা, বর্ধিত করতে পারি কিনা, এক্সটেনশন করতে পারি কিনা, এই রিলেটেড নিয়মের জন্য সেকশনটা পড়তে হয়। আর সময়টা কার কার জন্য স্থগিত থাকে, আর একটা সময় কখন শুরু হয় এর আইনগত যখন সম্পূর্ণ শর্ত আমরা পূরণ করি। তাহলে মধ্যবর্তীটা তো আমরা অনুচ্ছেদ পড়লেই পেয়ে যাব, শুধু কখন শুরু হয় আর শেষ হইলে আমরা কি করতে পারি এটা জানার জন্য আমরা কিন্তু সেকশনগুলো পড়ি। তাইলে এক কথায় যদি আমরা বলি যে তামাদি গণনা তাহলে কখন শুরু হয়, তাহলে আমরা সহজ অর্থে বলতে পারি যে যখন কজ অফ অ্যাকশনটা অ্যারাইজ হয়, মানে মামলা করার কারণ যখন উদ্ভব ঘটে, এটা একটা কথা। দুই নাম্বার হচ্ছে আইনগত যত বাধ্যবাধকতা আছে একটা মামলা করার পূর্বে, ওই আইনগত বাধ্যবাধকতা পূর্ণ করে বাদী বিবাদী যখন যোগ্য হয় তখনই কিন্তু মামলার তামাদি শুরু হয়, যেটা আমরা তামাদি এনে টোটাল 29টা সেকশন পড়ে সামারি হচ্ছে এটা। তাহলে একটা মামলার তামাদি কখন শুরু হবে? যখন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে এবং বাদী বিবাদী মামলা করা এবং ডিফেন্স করার যোগ্য হবে, তখন তামাদি গণনা শুরু হবে। আর একবার শুরু হইলে কারোর জন্য থামবে না। এই দুইটা লাইনের উপরই তামাদি আইন। তাহলে আরেকবার বুঝার চেষ্টা করেন যে একটা তামাদি কখন শুরু হবে। কথা হচ্ছে যখন মামলা করার আপনার কারণ উদ্ভব ঘটবে। এখন কারণ উদ্ভব ঘটছে, কিন্তু যারা মামলা করবে বা যার বিরুদ্ধে মামলা করবেন এদের যদি আইনগত কোনো প্রকার বাধ্যবাধকতা, কোনো শর্ত পূরণ করতে হয়, ওই শর্তটা পূরণ হইলে আর এরা যখন যোগ্য হবে তখন সময় গণনা শুরু হবে। যেমন আমরা 9 ধারায় জানি যে একবার যদি সময় গণনা শুরু হয়, লিগাল ডিসেবিলিটি হোক ইনএবিলিটি হোক, এটা থামবে না। তাহলে এই দুটা হচ্ছে আমাদের মূল জিনিস, যে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে আর আইনগত যত বাধ্যবাধকতা আছে এগুলো ফুলফিল করবে, বাদী বিবাদী মামলা করা এবং ডিফেন্স করার যোগ্য হইলে সময় গণনা শুরু হয়। যেমন এখন যদি আমরা আপনাদেরকে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে 9 নাম্বার ধারা আমাদের হেডিংটা কি বলে? একবার যদি শুরু হয় কারোর জন্য থামবে না। তো এইটার চাইতে আর সহজ আপনি কি মনে রাখতে পারেন? যে সময়ের অবিরাম চলন। তো এইভাবে 9 নাম্বারটা মনে রাখতে পারেন। এখন যেটা হচ্ছে যে যদি তাইলে আপনি একবার সময় গণনা শুরু হয়ে গেছে 9 নাম্বার ধারা অনুযায়ী, আপনি সময় মতো আসেন নাই, তাহলে 3 ধারা আমরা কি পড়ছি যে শেষ হইলে মামলা খারিজ হবে। কিছুই করার নাই বিচারকের, আপনি সময় মতো আসেন নাই, কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে, আইনগত যত বাধ্যবাধকতা ছিল সব ফুলফিল করছে, সময় গণনা শেষ হয়েছে, অতএব আপনার মামলা 3 ধারা মোতাবেক খারিজ। এখন আসি আমরা মামলার সময় গণনা করতে আমরা কিছু সময় বাদ দিতে পারি, যেগুলো আমরা মূল ক্লাসে পড়ছি, ওই ক্লাসে বিস্তারিত দেখবেন। তাহলে আপনি কোন ধারা অনুযায়ী সময় বাদ দিতে পারেন? মাঝে মধ্যে লিখিত পরীক্ষায় আপনার একটা বড় এমসিকিউ, বড় লিখিত পরীক্ষার প্রশ্ন থাকবে যে তামাদি আইন অনুযায়ী কোন কোন সময় বাদ দেওয়া যায়। তো তখন আপনার 10 পাতা মুখস্থ করার দরকার নাই, তখন যদি আপনার সেকশন নাম্বারটা শুধু মনে যদি থাকে যে 12 ধারা মোতাবেক 4 প্রকারের সময় বাদ দেওয়া যায়, 13 ধারা মোতাবেক বিবাদী বিদেশে থাকলে ওই সময়টা বাদ দেওয়া যায়, 14 ধারা মোতাবেক ভুল আদালতে মামলা করলে ওই সময় বাদ দেওয়া যায়, 15 মোতাবেক 15 সাবসেকশন 1 মোতাবেক নিষেধাজ্ঞাকালীন সময় বাদ দেওয়া যায়, সাবসেকশন 2 মোতাবেক নোটিশ পিরিয়ডটা বাদ দেওয়া যায়। আর 16 যেটা আমাদেরকে বলে যে যদি ডিক্রি জারিতে কোনো সম্পত্তি বিক্রি হয় তাহলে সেক্ষেত্রে ওই ডিক্রিটা সেট এসাইডের দরখাস্ত নিষ্পত্তি হওয়া পর্যন্ত সময় বাদ দেওয়া যায়।
এই যদি আপনি 5টা সেকশন উল্লেখ করে 5টা লাইন লিখেন, আপনার 10 মার্কের মধ্যে আপনি 10 পাবেন। তাহলে এইটা আপনার এমসিকিউ আপনি পড়লেন, কিন্তু লিখিত পরীক্ষা হয়ে গেল যে তামাদি গণনায় কোন কোন সময় বাদ দিতে হয়। তাহলে 12তে বাদ দেন, 13তে বাদ দেন, 14, 15, 16, এইভাবে আপনি মনে রাখতে পারেন। আর চাইলে এটা আপনি লিখিত পরীক্ষার একটা প্রশ্ন এখন থেকে নিজেই তৈরি করে নিতে পারেন, যে 12 ধারায় আমি বাদ দিলাম কি কারণে, কজ অফ অ্যাকশনের দিন, জাজমেন্টের দিন, জাজমেন্টের কপি পাওয়ার দিন, ডিক্রির জন্য জাজমেন্ট পাওয়ার দিন এবং রোয়েদাদ পাওয়ার দিন, 4টা সেকশন। আর বিবাদী বিদেশে থাকলে, ভুল আদালতে মামলা করলে, এরপরে হচ্ছে নোটিশ অথবা নিষেধাজ্ঞা থাকলে, আর হচ্ছে যে আমাদের সেটে সাইটে দরখাস্ত নিষ্পত্তি হওয়ার সময় বাদ দিতে পারবো। তো এইভাবে আপনি একটা জিনিস মনে রাখতে পারেন, একটা প্রশ্ন আপনার মনে থাকলো। এখন যদি আপনার আরেকটা মনে রাখতে পারেন আপনি, যেটা হচ্ছে ফলাফল, ইফেক্ট বা ফলাফল। 17তে বলে যে ব্যক্তি মারা গেলে কি হবে, 18তে বলে যে প্রতারণা ঘটলে কি হবে, 19-এ বলে যে অ্যাকনলেজমেন্ট দিলে কি হবে, 20-এ বলে যে ঋণের টাকা সুদের টাকা দিলে কি হবে। তো এইভাবে আপনি 4টা জিনিস 4 লাইনে কিন্তু মনে রাখতে পারতেছেন, যে ব্যক্তি মারা গেলে কি হবে, প্রতারণা হইলে কি হবে, অ্যাকনলেজমেন্ট দিলে কি হবে। আপনি নিজেকে প্রশ্ন করেন মারা গেলে কি হবে। তো 17 ধারা মোতাবেক আমরা কি জানি, বলতেছে যে ব্যক্তি জীবিত থাকলে মামলা করতে পারতো বা ডিফেন্স করতে পারতো, কিন্তু ব্যক্তি অধিকার অর্জনের পূর্বেই মারা গেছে। তাইলে তার যারা এলার আছে এরা যখন আইনগতভাবে যোগ্য হবে, তখন তাদের বিরুদ্ধে তামাদি গণনা শুরু হবে। একই রকম ক্ষেত্রে বিবাদীর ক্ষেত্রেও। আর 3টা ব্যতিক্রম আমরা মনে রাখবো: অগ্রকয়, দখল উদ্ধার, বংশগত পদ উদ্ধার। তাহলে এই আমাদের 17 ধারা কিন্তু কমপ্লিট। এরপরে 18টাতে আমরা কি জানি, প্রতারণা। তো প্রতারণার ক্ষেত্রেও আপনি যেদিন জানতে পারবেন যে আপনার একটা অধিকার ছিল, আপনি জারির অ্যাপ্লিকেশন করতে পারতেন, বা একটা দলিল ছিল যেখানে আপনি একটা সম্পত্তি পাইতেন, তাহলে যেই দিন আপনি ওই দলিল সম্পর্কে জানলেন বা আইনগতভাবে উদ্ধারের সক্ষমতা অর্জন করলেন, সেই দিন থেকে আপনার বিরুদ্ধে তামাদি গণনা আমরা হিসাব করব। এরপরে 19-এ আমরা কি জানি, যদি আপনি তামাদির সময়ের মধ্যে লিখিত আকারে অ্যাকনলেজমেন্ট দেন, তাহলে নতুন তামাদি শুরু হবে। যদি তামাদির সময়ের মধ্যে ঋণের টাকা অথবা সুদের টাকা কিছু পরিশোধ করেন, তাইলে নতুন তামাদি শুরু হবে। আর এই কাজগুলা 21 নাম্বার বলে যে 18 এবং 19-এর যে 19 এবং 20-এর যে কাজগুলা, এগুলা ব্যক্তি নিজে দিতে পারে, অথবা তার অভিভাবক দিতে পারে, অথবা তার কমিটি দিতে পারে, অথবা তাদের ম্যানেজার দিতে পারে, বা এদের কর্তৃক নিযুক্ত এজেন্টও এই স্বীকারোক্তিগুলা দিতে পারে। এই আরেকটা আপনি কনসেপ্ট পাইলেন। তাহলে একটা ছিল কি, সময় বাদ দেওয়া, একটা হচ্ছে ফলাফল। এখন স্পেশাল ক্যাটাগরি আরেকটা পাবেন যে হিসাব। 22-এ কি বলে, বাদী বিবাদীর বিরুদ্ধে যাকে যেদিন যুক্ত করবেন তামাদি ওই দিন থেকে হিসাব করবেন। 23-এ বলে যে অভিরাম যদি কেউ চুক্তি ভঙ্গ করে, অভিরাম আপনার বিরুদ্ধে সিভিল রং করে, টর্ট করে, তাইলে প্রতিনিয়ত নতুন তামাদি শুরু হবে। 24-এ বলে যে যদি বিশেষ ক্ষতির ক্ষতিপূরণ মামলা করতে চান, যতদিন বিশেষ ক্ষতি না হবে তামাদি গণনা শুরু হবে না। আর 25 আপনাকে যেটা বলে যে দলিলে ইনস্ট্রুমেন্টের যে সময়সীমা আছে, এই সময়সীমাগুলো আমরা গ্রেগরীয় ক্যালেন্ডার অনুযায়ী অনুসরণ করব। তো এই প্রক্রিয়ায় আপনি সেকশনগুলোকে একসাথে নিয়ে 1-2 বার যদি রিভিশন দেন, যে আশা করি আপনার জন্য বুঝতে কিন্তু সহজ হবে। এখন ধরেন যে আমরা দখলের ভিত্তিতে আমরা মালিকানা রিলেটেড জানি। তো দখলের ভিত্তিতে আমাদের একটা সুখাধিকার অর্জিত হয়, একটা মালিকানা অর্জিত হয়। তাহলে সুখাধিকারের জন্য আমরা 26 এবং 27 ধারা দুইটা ব্যবহার করি। 26 ধারা ব্যক্তিগত সম্পত্তি হইলে 20 বছর, সরকারি হইলে হচ্ছে আমাদের সেখানে পাবো আমরা 60 বছর। 27-এ ক্যালকুলেশনের সময়টা বর্ণনা করে, আর 28-এ বলে যে মালিকানা বিলুপ্ত হবে, অপরপক্ষের মালিকানা অর্জিত হবে। আর 29-এ আমরা 4টা সাবসেকশন পাবো। 1 নম্বরে বলতেছে, 2 নম্বরে আরেকটা, 3 নম্বরে আরেকটা, 4 নম্বরে আরেকটা। তো এটা একটু মনে রাখার চেষ্টা করবেন, যে 1 নম্বরে হচ্ছে চুক্তি আইনের 25 ধারার উপর কার্যকারিতা নাই, 2 নম্বরে বিশেষ আইনে কার্যকারিতা নাই, 3 নম্বরে হচ্ছে খ্রিস্টান বিবাহ একটা কার্যকারিতা নাই, 4 নম্বরে হচ্ছে যদি 26 এবং যদি সুখাধিকার আইন কার্যকর থাকে, তাহলে 26 এবং 27 ধারা এবং ডেফিনেশনটা কার্যকরে থাকবে না। তো এইভাবেও কিন্তু আপনি তামাদি আইনটারে খুব সহজে নিজের মতো করে আরেকভাবেও চাইলে মনে রাখতে পারেন। বাকিটা আপনার খুশি, যেভাবে আপনার মনে থাকে। এখন আসি আমরা অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ যেগুলা যেগুলো আপনি বারবার পড়বেন, অন্যগুলা পড়েন অথবা না পড়েন, প্রয়োজনে এটা আপনি নিজে কলমে লিখবেন, লিখে আপনার পড়ার টেবিলের সামনে রেখে দিবেন।
আমরা আগামী ক্লাসে আমাদের এসআর অ্যাক্ট দিয়ে শুরু হবে, তারপরও এখানে আপনি সেকশনগুলো জেনে রাখলেন। মোটামুটি এই সেকশনগুলো আপনি যতটুকু পারেন একটু দেখবেন, তাহলে আগামী ক্লাসে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারবেন। তো এসআর অ্যাক্টের ৮ ধারা আমরা জানি, দখল উদ্ধার দুইটা তামাদি আমরা জানি, 144 142 12 বছর। তো এটা মনে রাখবেন, সব সময় গুরুত্বপূর্ণ। ৯ নম্বর অনুচ্ছেদে শুধু দখল উদ্ধার যেখানে, আমরা সেখানে কি পাবো, ৩ অনুচ্ছেদ বলে যে এটা হচ্ছে আমাদের কত ৬ মাস সময়সীমা। ১২ নম্বরে আমাদের চুক্তি প্রবল, ১১৩ নম্বর অনুচ্ছেদ বলে যে ১ বছর। ৩১ নম্বরে আমাদের দলিল সংশোধন, দুইটা অনুচ্ছেদ পাবো আমরা, ৯৬ এবং ৯৫, এখানেও আমাদের ৩ বছর। ৯৫তে হচ্ছে চুক্তি রদ, রেসিশন অফ কন্ট্রাক্ট, ১১৪ বলে যে ১ বছর। এরপরে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে দলিল বাতিল, ৩৯ নাম্বার, ৯১ থেকে ৯৩, তিনটা সেকশন অনুচ্ছেদ পাবো, ৩ বছর। ৪২-এ ঘোষণামূলক এবং যে নিষেধাজ্ঞা, এটা তামাদি দেওয়া নাই, তো এই জন্য আমরা ১২০ ব্যবহার করি, যার কারণে সময়সীমা ৬ বছর। তো এইটা আপনি ২০ বার পড়েন, ১০০ বার পড়েন, এইটা আপনি আগে মুখস্থ করে নেন। এটা মুখস্থ না করে ভিতরে অন্য কিছু আপনার পড়ার কোনো দরকারই নেই। যতক্ষণ এটা মুখস্থ আপনার না হচ্ছে, আপনি অন্য পড়া পড়বেনই না। আপনি একবার, দুইবার, তিনবার লেখার পর অবশ্যই আপনার মনে থাকবেই থাকবে। এরপরে যেটা করবেন, বিষয়ভিত্তিক আপনি মনে রাখার চেষ্টা করবেন, যেটা আপনার বাস্তব জীবনে কাজে আসবে। আপনি একজন মক্কেলকে উপদেশ দিতে পারবেন, আপনি একজন আইনের ছাত্র, কেউ যদি জানতে চায় আপনি বলতে পারবেন, তাইলে আপনার জন্য মনে থাকবে অনেক দিন। যেমন আপনার পাশের জমি বিক্রি হয়েছে, আপনি কিনতে চান, যেটাকে আমরা অগ্রক্রয় বলি বা প্রিএমশন বলি ইংরেজিতে, অথবা আরবিতে আমরা বলি যে হকসুপ্পা। তাইলে অগ্রক্রয়, প্রিএমশন, হকসুপ্পা এগুলা কতদিনে মামলা করতে পারবেন? ১ বছরে করতে পারবেন। কোথায় আছে? তা আমাদের ১০ নম্বর অনুচ্ছেদে আছে। তো এইভাবে একটু পড়তে পারেন। এরপরে আপনার আশেপাশে সরকার জমি অধিগ্রহণ করে নানা প্রকার কাজের জন্য, করতে পারে বিল্ডিং বানানোর জন্য, সড়ক বানানোর জন্য, রেল লাইন বানানোর জন্য। তাহলে জমি অধিগ্রহণ বা ল্যান্ড অ্যাকুইজিশন রিলেটেড আমরা দুইটা তামাদি পাবো, ১৭ এবং ১৮। ১৭তে বলে যে অধিগ্রহণ করছে, আপনারে ক্ষতিপূরণ দেয় নাই, ১ বছরে মামলা করেন। ১৮তে বলে যে অধিগ্রহণ করার জন্য নোটিশ দিয়ে অধিগ্রহণই তার বাতিল হয়েছে, যার কারণে আপনার ক্ষতি হয়েছে, আপনি ক্ষতিপূরণ চান, তো এটাতে আপনি ১৮-র অধীনে যাবেন। তাইলে অধিগ্রহণ রিলেটেড দুইটা আছে, এটা মনে রাখবেন। এরপরে ফৌজদারি বা ক্রিমিনাল রিলেটেড আপনি দুইটা পাবেন, যে আপনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কিছু হয়েছে, এখন আপনি দেওয়ানি ক্ষতিপূরণ চান, তো ১৯ পাবেন এবং আমরা ২৩ পাবো। ১৯-এ বলে যে আপনারা কি করছে, মিথ্যাভাবে জেল খাটাইছে, জেল খেটে আসছেন, এখন আপনি টাকা পয়সাও চান, তাহলে ১৯-এর অধীনে ১ বছরে মামলা করবেন। আর বিষয় হয়েছে আপনার বিরুদ্ধে কি হয়েছে, যে অপরাধমূলক ম্যালেসিয়াস একটা প্রসিকিউশন হয়েছে, কেউ ভুয়া একটা মামলা করে দিয়েছে, আপনি চিন্তা করতেছেন আপনার ক্ষতি হয়েছে, তো ২৩-এর অধীনে ১ বছরে মামলা করেন। তাহলে মনে রাখবেন এইভাবে, যে ফৌজদারি রিলেটেড দুইটা, অধিগ্রহণ রিলেটেড আমার দুইটা, সবগুলোর তামাদি আমার ১ বছর। এরপরে কোথায় কোথায় সবার মানহানি হয়, ডিফার্মেশন হয়, প্যানাল কোডেও পাবো আমরা ৪৯৯। তো মানহানি বলতেছে দুইভাবে হইতে পারে, লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে। লিখিত হইলে ২৪-এ আর মৌখিক হইলে ২৫-এ, দুইটার জন্যই ১ বছর। তো এইভাবে যদি আপনার কিওয়ার্ডটা মনে থাকে, ওইটা তো আপনার মনে থাকবেই, না থাকার কোনো কারণ নাই। তো আগে কিওয়ার্ডটা মনে রাখবেন, যে মানহানি লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে। লিখিত হইলে ২৪, মৌখিক হইলে ২৫, দুইটারই সময়সীমা ১ বছর। এরপরে বর্তমানে কুরিয়ার সার্ভিস আমরা সবাই জানি, এখান থেকে সেখানে জিনিস পাঠাইতে হয়, তো কুরিয়ার সার্ভিসের জন্য দুইটা আছে। একটা হচ্ছে কুরিয়ার সার্ভিস আপনার জিনিসগুলো হারাই ফেলছে, অথবা আপনার জিনিসগুলো ড্যামেজ করছে, চাইলে ৩০-এ যাবেন ১ বছরে। আর কুরিয়ার কোম্পানি আপনার জিনিসটাই দেয় নাই, অথবা দিছে যে ৬ মাস পরে যায় দিছে, তো এক্ষেত্রে আপনার ক্ষতি হয়েছে, তো আপনি ৩১-এর অধীনে ১ বছরে মামলা করতে পারবেন। তাহলে মূল মনে রাখবেন, যে বাস্তব যেটা আমাদের কাজ, প্রতিদিন যে এই শব্দটা আপনি শুনেন, ওইটার সাথে একটু রিলেট করার চেষ্টা করেন, তাইলে অনেকদিন মনে থাকবে। এরপরে ধরেন যে কারোর সাথে চুক্তি করছেন, এখন চুক্তি সে ভঙ্গ করছে, আপনার ক্ষতি হয়েছে, তো দুইটা কাজ হইতে পারে। যদি চুক্তিটা নিবন্ধন করা না থাকে, তাইলে ৩ বছর। আছে কোথায়? ১১৫ নম্বর অনুচ্ছেদে আছে। আর যদি নিবন্ধিত হয়, তাইলে আমরা ৬ বছর সময় পাবো ক্ষতিপূরণ মামলা করার। আছে কোথায়? ১১৬-তে আছে। এটা ছাড়া চুক্তি প্রবল রিলেটেড আমরা দুইটা পাবো, চুক্তি রিলেটেড একটা আমরা পড়ছি, প্রবল হচ্ছে ১১৩ সুনির্দিষ্ট প্রতিকার আইনে, আর রদ হচ্ছে ১১৪, দুইটারই ১ বছর।
যদি কিওয়ার্ডগুলো আপনি একবার ধরতে পারেন, বাকিটা আপনার পানির মতো সহজ, অত কঠিন কিন্তু কিছুই নেই। এরপরে পেনাল কোড যখন আমরা পড়বো, একটা অপরাধ আছে ক্রিমিনাল ট্রেসপাস, 441 থেকে 460 পর্যন্ত। তো ওই যে ট্রেসপাস বা বাংলায় আমরা বলি যে অনুপ্রবেশ, 39 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে 1 বছর মামলা করতে পারবেন। আপনি কোনো বই লিখছেন, কোনো কিছু করছেন, আপনার অনুমতি ছাড়া অন্যজন সেটা ছাপাচ্ছে, তাইলে আপনার কপিরাইট ভঙ্গ হইলো, আপনি ক্ষতিপূরণ চান, 40-এ বলতেছে আসেন 1 বছরে। এটা ছাড়া আপনি অন্যায়ভাবে কোথাও ইনজাংশন নিছেন, যার কারণে ব্যক্তির ক্ষতি হয়েছে, সে ক্ষতিপূরণ চায়, তাহলে 42-এ আসবে সে। নাবালক নাবালক থাকতে যে সম্পত্তি বিক্রি হয়েছে সে সেটা দাবি করতে চায়, তো 44 বলতেছে তারে 3 বছরে আসতে হবে। এটা ছাড়া কোনো মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি যদি কেউ উদ্ধার করতে চায়, ক্ষতিপূরণ চায়, 48 বলতেছে কি করতে হবে, তারে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। আর এইখানে সম্ভবত আমাদের একটা ভুল হয়েছে যে 39, 40, 42 তিনোটারই 3 বছর করে তামাদি। তো এইটা আপনার মনে থাকবে কখন, যখন আপনি ওই যে ভাগটা একটু মনে রাখবেন, গত ক্লাসে আমরা যেটা পড়াইছি যে 1 বছর কোন পর্যন্ত, 2 বছর কোন পর্যন্ত, 3 বছর কোথা থেকে শুরু হইলো। কারণ 37 থেকে আমাদের 115 পর্যন্ত 3 বছর কিন্তু শুরু হয়েছে। আপনার যদি বাকিটা মনে নাও থাকে, এতটুকু মনে রাখবেন যে আমার এই 37 থেকে 115 পর্যন্ত যত মামলা আছে সব হচ্ছে আমাদের 3 বছর। তো যেহেতু এটা 39-এ ঢুকছে, তার মানে 3 বছর অবশ্যই হবে। 40টাও 3 বছর হবে, 42ও 3 বছরই হবে। তো আপনি যদি একটা দুইটা টেকনিক মনে থাকে, তাইলে একটু ভুল করলেও আপনার তৎক্ষণাৎ কিন্তু মনে পড়বে যে না, আমি জানি 37 থেকে 3 বছর, তাহলে 39-এ 1 বছর হইতে পারে না। তো এইভাবে বিভিন্ন টেকনিকে মনে রাখার একটু চেষ্টা করবেন। এরপরে ধরেন যে আমরা মোহরানা রিলেটেড, যারা বিয়ে শাদী করেছেন, স্ত্রীর মোহরানা 2 ভাগে বিভক্ত থাকে, একটা হচ্ছে আশু আর একটা হচ্ছে বিলম্বিত। তো যেটা তৎক্ষণাৎ বা আশু সেটা 103-এর অধীনে 3 বছর, যেটা বিলম্বিত সেটা 104-এর অধীনে 3 বছর। এটা ছাড়া যত প্রকার মানি আছে, টাকা পাওনা আছে, সব 3 বছর। আর ব্যতিক্রম দুইটা আমরা বলছি, একটা হচ্ছে 132, যেখানে টাকার বিপরীতে একটা জমি আছে, যে ভাই টাকা নিচ্ছেন, টাকা না দিলে আমি জমি থেকে আদায় করব। মানে টাকা প্লাস যদি কোনো ইমুভেবল প্রপার্টি থাকে, তাহলে 132 অনুযায়ী কি হবে, তো হবে আমাদের 12 বছর। আরেকটা যেটা হচ্ছে আমাদের এই 111-তে বলে, আপনি জমি বিক্রি করছেন, যে কোনো কারণবশত ওই বেচারা টাকা দিবে বলে আর দিচ্ছে না, জমি তো আপনি রেজিস্ট্রেশন করে দিয়ে দিচ্ছেন, ওই টাকা আদায়ের সময়সীমা 3 বছর 111। এটা ছাড়া সম্ভবত আরেকটা ব্যতিক্রম আমরা পড়েছিলাম, যেখানে টাকাতে আমাদের কত ছিল, 1 বছর ছিল, সেটা অতটা ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে যে যদি আপনি সরকারি কোনো সংস্থাকে টাকা দিয়ে দেন, এরপরে ওইখান থেকে ওই টাকাটা আপনি ফেরত পাবেন, ওই টাকাটা দাবির সময়সীমা কিন্তু 1 বছর। তাহলে টোটাল টাকা রিলেটেড যদি আমরা চাই, আমরা 3 বছর পাবো, একদম 95% হচ্ছে টাকা মানেই 3 বছর। ব্যতিক্রম জাস্ট আমাদের যেটা আছে 12 বছরটা আছে, আর একটা হচ্ছে 1 বছর আমরা পাবো। অনুচ্ছেদ নাম্বারটা অতটা আসে না, তো মাঝে মধ্যে চাইলে ওইটা মনে রাখতে পারি। এরপরে 12 বছর রিলেটেড আমরা এই 123টা মনে রাখবো, উত্তরাধিকারী সম্পত্তি বন্টনের তামাদি। 124 হচ্ছে হেরিডিটি অফিস, 142 দখল উদ্ধার, 144 আমাদের কি দখল উদ্ধার। তো এই কয়েকটা যদি আপনি নিজের আয়ত্তে নিতে পারেন, আপনি যত গত 12 বছরের বার কাউন্সিল, এটা ছাড়া জুডিশিয়ারি যত পরীক্ষা আছে, আপনি নিজে তামাদি এনের প্রশ্ন সমাধান করেন, দেখেন যে এর বাইরে যায় নাই। এখন সমস্যা হচ্ছে আপনার এগুলাই তো সবগুলা মনে থাকবে না, তো এগুলোর উপর একটু সময় দেন। আশা করি যে আমাদের গত 2টা ক্লাসও যদি আপনি ভালো করে করেন, এগুলো আপনি পারবেন। তাহলে আগামী ক্লাস শুরু হবে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে। আশা করি সে পর্যন্ত আপনারা এই তামাদি ইন্টার মধ্যে যে গ্যাপ আছে এটা ফুলফিল করবেন।